রাজকন্যা রূপসী, মা কোথায় তুই? এদিকে একটু শুনে যা তো। হ্যাঁ পিতা, বলো তুমি আমাকে ডাকছিলে কেন? আবার তো এখন বাহিরে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যে বাহিরে যেতে হবে। তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ রে রূপসী, তুই যেখানে যাবি সাবধানে যাবি। তুই যে এই জলের রাজকন্যা, জানিস তোর কত শত্রু। শত্রুদের হাত থেকে সবসময় নিজেকে রক্ষা করতে হবে। তাই বলি কি, চারদিকে চোখ কান খোলা রাখবি, তোর যেন কোনো বিপদ না হয়। আরে পিতা, তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমার কিছু হবে না। আমি হলাম এই জলের রাজকন্যা, আমাকে তো সব দিকে খেয়াল রাখতে হবে, তাই না বলো? সবার ভালো মন্দটা বুঝতে হবে। ঠিক আছে মা, যা তাহলে। ওই তো আমাদের রাজকন্যা আমাদের কাছে চলে এসেছে। রাজকন্যা রূপসী, আমরা ভীষণ খুশি যে তোমাকে আমাদের রাজকন্যা রূপে আমরা পেয়েছি। তা না হলে এই রাজ্যে থাকা আমাদের যে কি হতো। না না, এসব বলো না। আমি থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই নাও, আমি তোমাদের জন্য হিরে নিয়ে এসেছি, এগুলো তোমরা নিয়ে যাও। এবার আমাকে চলে যেতে হবে, এখানে থাকা ঠিক হবে না। আরে মন্টু মিয়া, এতক্ষণ বসে বসে কি ভাবলি? কোনো আইডিয়া পেলি? বল বল, মাথায় কি ঢুকলো তোর? নাকি চুরি করায় বাদ দিয়ে দিবি? আরে কালু দাদা, তুমি যে কি বলো না, এতদিনের অভ্যাস কি না একদিনে ছাড়া যায়? কি চুরি করব সেটাই ভাবছিলাম। চুরি করার মতো তো আশেপাশে কিছুই দেখছি না। বেশ কয়েকবারও তো জেলে গিয়েছি, একটু একটু ভয় লাগছে। তবুও চুরি করা, এটা যে আমার জন্মগত পেশা। ওই আমারও তো একই অবস্থা। একদিন চুরি না করলে যে আমার পেটের ভাত হজমই হয় না। চুরি করাতে আমি অনেক শান্তি পাই। মার খেলেও কিছু মনে হয় না রে। মার খেতে খেতে তো শরীরটা আমার শক্ত হয়ে গেছে। ঠিকই বলেছ, তবে এখন ভাবতে হবে আমরা কি চুরি করব। না হলে চলো আজ বরং বাড়িতেই যাই, নয়তো কেউ আমাদের দেখলে বিপদ হতে পারে। আজকে আর চুরি করতে হবে না। হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। চল তাহলে এবার বাড়িতে ফিরে যাই। এই নদীতে বসে থেকেও তো আর কোনো কাজ নেই। হ্যাঁ দাদা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা বলো তো, জলের নিচে কি কি আছে? এই জলের নিচে গিয়ে আমরা যদি চুরি করি তাহলে কেমন হবে? কি সব বলছিস রে মন্টু? জলের নিচে কি কি চুরি করব? আর জলের নিচে বা কি আছে চুরি করার মতো? মানুষ তো শুধু ময়লা আর এই জলের মধ্যে ফেলে দেয়, সেটাই হয়তো জলের নিচে পড়ে থাকবে। তা নয়তো কি? তবে আমার মাথায় যে অন্য কিছু ঘটছে। আমি ভাবছিলাম একবার জলের নিচে গিয়ে দেখে আসবো যে কি কি আছে, তারপর না হয় সেখানে চুরি করার কথা ভাবছি। আমার সাথে জলের নিচে যাবে নাকি দাদা? সেখানে গিয়ে যদি কোনো রত্নের সন্ধান পাই তাহলে মন্দ হবে না। না রে, আমি যে জলের নিচে বেশিক্ষণ থাকতে পারি না। আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি এত গভীর জলের নিচে থাকতে পারবো না রে। ঠিক আছে দাদা, তুমি না হয় জলের উপরে থেকো, আমি জলের নিচ থেকে একবার ঘুরে আসব। ঠিক আছে, এবার চলো আমরা এবার বাড়িতে ফিরে যাই। কাল বিকেলে এসে আমি জলের নিচে যাব, তুমিও আমার সঙ্গে এসো। এ কি পিতা, হঠাৎ করে কি হয়ে গেল তোমার? তুমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়লে। এখন আমি কি করব? তোমাকে কি করে সুস্থ করে তুলবো? কিছুই যে বুঝতে পারছি না পিতা। একে রূপসী মা,
কি হয়েছে তোর পিতার? কদিন থেকে যে তোর পিতার কোনো খোঁজ পাচ্ছি না। তোর পিতাকে তাই যে দেখতে এলাম। দেখো না বুড়িমা, পিতার যে কি হয়ে গেল। পিতা যে কদিন থেকে খুব অসুস্থ। আমি যে কোনোভাবেই পিতাকে সুস্থ করতে পারছি না। জানি না পিতার কিরকম সমস্যা হয়েছে। পিতাকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু পিতা যে কোনোভাবে সুস্থ হচ্ছে না। দেখি দেখি তোর পিতার শরীরটা। একে তোর পিতার শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। এগুলো যে অনেক ভয়ঙ্কর সমস্যা। তবে এর একটি ঔষধ আমার কাছে জানা আছে। তুই যদি সেই কাজটা করতে পারিস, তাহলেই তোর পিতা সুস্থ হয়ে যাবে। আমাকে বলুন বুড়িমা, আমি পিতাকে সুস্থ করার জন্য সব কিছুই করতে পারবো। আমাদের এই রাজ্য থেকে অনেকটা দূরে একটি পঞ্চতলী নামে জায়গা আছে। সেখানে কিছু নীল রঙের ফুল গাছ পাওয়া যায়। তোকে সেই ফুলটি নিয়ে আসতে হবে। সেই ফুলটি নিয়ে আসতে গেলে তোকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যদি সেই সবগুলো পার করতে পারিস আর ফুলটি আনতে পারিস, তবে তোর পিতাকে সুস্থ করতে পারবি। আমি রাজি বুড়িমা। আমি আজই ওই পঞ্চতলী জায়গাতে যাব, আর সেখান থেকে ফুল নিয়ে এসে পিতাকে সুস্থ করে তুলবো। আরে বাহ, নদীর তলদেশটা তো বেশ সুন্দর মনে হচ্ছে। এইখানে কেউ থাকে? আমি বরং আশেপাশটা ভালো করে খুঁজে দেখি। কোনো স্বর্ণ পেলে ভালোই হবে। একেই, এই মানুষটা আবার নদীর তলদেশে কেন এলো? এ আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? বড্ড ভয় লাগে। তবে এখন তো আমাদের রাজকন্যাও এখানে নেই, কি হবে এবার? কি রে, কি হয়েছে? তোর আসতে এত দেরি হলো যে? জলের ভিতরে কিছু পেলি? আরে পেলি মানে কি বলছো দাদা? এই দেখো কে নিয়ে এসেছি। হিরে হিরে, বুঝলে? জলের ভিতরে যে হিরে পেলাম। আমি যে কোটিপতি হয়ে যাব, আর আমি হব চোরের রাজা। আমার কথায় অনেক কর্মচারী কাজ করবে। আমার যে ভাবতেই ভালো লাগছে। আরে আগে তো আমার হাতে হিরেগুলো দে, একটু দেখি হিরেগুলো আসলে সত্যিকারের হিরে কিনা। আর এগুলো যদি তুই বিক্রি করে ভালো টাকা পাস, তাহলে এগুলো আসলে সত্যিকারের হিরে। এগুলো তো অনেক চকচক করছে রে। চল এগুলো নিয়ে বরং দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিক কথাই বলেছো। এখানে আর অপেক্ষা করার কোনো দরকার নেই। চলো আমরা বরং দোকানে যাই, গিয়ে এগুলো বিক্রি করি। দেখি এগুলো বিক্রি করে কত টাকা পাওয়া যায়। কিরে মন্টু, হিরেগুলো তুই কোথায় পেলি রে? এগুলো যে একদম আসল হিরে। এরকম হিরে যে এখন আর পাওয়া যায় না। তবে এই হিরেগুলো তুই কোথায় পেলি শুনি? এত কিছু শুনে তুমি কি করবে দাদা? তুমি তোমার কাজ করো। যদি হিরেগুলো নিতে চাও, তাহলে হিরেগুলো নিয়ে আমাকে টাকা ফেরত দাও। তা না হলে আমরা এখন অন্য দোকানে গেলাম। আরে না না, কোথায় যাচ্ছিস? তোর হিরেগুলো আমি নেব। এত ভালো হিরে, এগুলো ছাড় দেয়া যাবে না। দাঁড়া, আমি তোকে হিরের দাম অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাই করো। আমাকে টাকাই দিয়ে দাও।
সাহস কি করে হলো আমার জায়গাতে এসে আমার গাছে ফুল ছেঁড়ার? তোকে আমি ছাড়বো না। আমার গাছের ফুল কেউ কখনো ছিঁড়তে পারেনি, আর তুই কেন এসেছিস আমার গাছের ফুল ছেঁড়ার জন্য? আমাকে ক্ষমা করে দাও, তবে তোমার গাছের একটি ফুল আমাকে ছিঁড়ে দাও, নয়তো আমি আমার পিতাকে যে সুস্থ করতে পারবো না। এ কখনোই সম্ভব নয়। আমি আমার গাছের ফুল কখনোই কাউকে দেব না। যদি তুই আমার কথা না শুনিস তবে আমি তোকে ছবল মারতে বাধ্য হব। এখান থেকে চলে যা। দয়া করো, আমাকে সাহায্য করো। আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি একজন রাজকন্যা হয়ে যদি আমার পিতাকে সুস্থ করতে না পারি, তাহলে আমি আমার পিতার একজন ব্যর্থহীন কন্যা। সাথে করে আমার রাজ্যের সামনে যে আমাকে মাথা নিচু হয়ে থাকতে হবে। আমাকে সাহায্য করো। আরে হয়েছে হয়েছে, এভাবে আর কান্না করতে হবে না। ঠিক আছে, আমি তোর দুঃখটা বুঝতে পারছি। তুই আমার কাছ থেকে একটি ফুল নিয়ে যেতে পারিস, তবে আমি শুধু তোকে একটি ফুলই দিতে পারবো। ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য। এই নাও বুড়িমা, আমি যে বেশি করে ফুল আনতে পারিনি, শুধু একটি ফুল নিয়ে এসেছি। এই একটি ফুল দিয়ে কি তুমি আমার পিতাকে সুস্থ করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কোনো ব্যাপার নয়। একটি ফুল দিয়েই তোর পিতাকে সুস্থ করে তুলবো। আমাকে আগে এই ফুলের রস বানাতে হবে, তারপর এই রস তোর পিতার পুরো শরীরে দিতে হবে। 2-3 দিন কেটে যাওয়ার পর তোর পিতা একদম সুস্থ হয়ে যাবে রে। তুই কোনো চিন্তা করিস না। তাহলে তাই করো বুড়িমা, তুমি আমার পিতাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি এখনই আসছি। রাজকন্যা, তুমি চলে এসেছো। এদিকে যে মহা বিপদ হয়ে গেছে। আমাদের এই রাজ্যে মানুষ প্রবেশ করেছিল যে কিনা তোমাদের ঘর থেকে কয়েকটি হীরা চুরি করে নিয়ে গেছে। আমাদের মনে হয় সেই মানুষটি আবারও এই হীরের কাছে আসতে পারে। এসব তুমি কি বলছো? আমি কিছুক্ষণের জন্য রাজ্যে ছিলাম না, আর তাতে কিনা একজন মানুষ এসে আমাদের ঘর থেকে হিরে নিয়ে গেল। আমাদের হিরে যদি নিয়ে চলে যায় তাহলে আমাদের কি দশা হবে? তোমরা সবাই তখন কোথায় ছিলে? আসলে আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম, তাই আমরা ওই মানুষকে দেখার পর লুকিয়েছিলাম। তোমরা ভয় না পেয়ে যদি তোমরা সবাই মিলে ওই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে ওই একটি মানুষ তোমাদের দেখে ভয় পেয়ে যেত। আর তোমরা এটা কি করলে? আমাদের ক্ষমা করে দাও রাজকন্যা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমার মতো করে ভেবে দেখিনি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গোপালগঞ্জ নামে একটি গ্রামে নিতেন তার পরিবারকে নিয়ে থাকতো। নিতেন অনেক গরিব ছিল, যার কারণে নিতেন একটি ছোটখাটো হোটেল চালাতো। সেখানে ভাত আর ডাল পাওয়া যেত, আর সেই খাবার খেতে সবাই আসতো, কারণ সেই খাবার অনেক মজাদার ছিল। আরে দাদা, দাও দাও, খাবার দাও। তোমার খাবার খাওয়ার জন্যই তো এত দূর থেকে এলাম। জমিতে কাজ করছিলাম আর অনেক খিদেও পেয়ে গেল। ভাবলাম তোমার দোকানে এসে খাবার খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন, আমি এখনই আপনাদেরকে খাবার দিচ্ছি। এরপর নিতেন সবাইকে ডাল ভাত খেতে দিল, আর সবাই খাবার খেয়ে টাকা দিয়ে চলে গেল। নিতিনের হোটেলটা
অনেক পুরনো ছিল। আর তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো গিন্নি, হোটেলটা কতদিনের পুরনো। এখন তো হোটেলটা ঠিক করতে হয়, কিন্তু এখন যে আমার কাছে কোনো টাকাও নেই। ভাবছি মহাজনের কাছে গিয়ে কিছু টাকা ধার চেয়ে নেব। কিন্তু মহাজনের কাছে টাকা নিলে তুমি সেই টাকা পরিশোধ করবে কি করে গো? কাজ করে দেখি, টাকা পেলে আস্তে আস্তে শোধ করে দেব। কিন্তু এভাবে যদি হোটেলটা রেখে দেই, তাহলে বাতাসে তো হোটেলটা ভেঙে যাবে। তখন তো আমাদের আরো ক্ষতি হবে গো। তুমি যা ভালো মনে করো তাই করো। তাহলে কাল গিয়ে মহাজনের কাছে কিছু টাকা ধার করে নিয়ে এসো, তারপর না হয় হোটেলটা ঠিক করো। এভাবে সেদিনটা হোটেলে কাজ করে চলে গেল। পরদিন সকালে নিতেন হাঁটতে হাঁটতে মহাজনের বাড়িতে গেল। আর মহাজনকে ডাকতে লাগলো। মহাজন মশাই, ও মহাজন মশাই, বাড়িতে কি আছেন মহাজন মশাই? আরে কি হলো রে, এই সকালবেলা এভাবে ডাকছিস কেন? কিছু কি বলবি? হ্যাঁ মহাজন মশাই, আপনাকে কিছু কথা বলার ছিল। আমি আপনার কাছে কিছু টাকা ধার করার জন্য এসেছি। আপনি কি আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন? টাকাটা আমার খুব দরকার ছিল। তোদের টাকা দিতে তো আমার অনেক ভয় করে রে। তোদের যদি টাকা দেই, তাহলে টাকা ফেরত দেওয়ার তো কোনো নামই পাই না। না না মহাজন মশাই, আমি আপনার টাকা ঠিক সময় ফেরত দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক সময় ফেরত দিতে পারলে আমার টাকা দিতে কোনো অসুবিধা নেই। তবে টাকা নিয়ে আমি কোনো ঘোরাঘুরি করতে চাই না। তুই এখানে দাঁড়া, আমি তোর টাকা নিয়ে আসছি। আর কিছুক্ষণ পর মহাজন এসে নিতেনকে 1000 টাকা দিয়ে দেয়। আর নিতেন টাকা নিয়ে বাড়িতে চলে যায়। এরপর সেই টাকা দিয়ে সে তার হোটেলটা ঠিক করতে লাগে। হ্যাঁ রে বাবা, তুই তো তোর বাবার সাথে হোটেলের একটু কাজ করতে পারিস। তোর বাবা এই বয়সে কত কষ্ট করছে আর একা একা কাজগুলো করছে। তুই একটু যা, তোর বাবাকে সাহায্য কর। আরে মা, আমি কি এগুলো কাজ করতে পারি নাকি? তুমি যে আমাকে বলছো এগুলো কাজ করতে। কাজটা শুরু না করলে তো শিখবি কি করে রে বাবা? কাজটা কর, তাহলে দেখবি আস্তে আস্তে তুইও সব করতে পারবি। মায়ের কথা শুনে দিনেশ তার বাবার সাথে কাজ করতে লাগলো। আর সেই হোটেলটি এমন ভাবে তৈরি করলো যেন পরবর্তী সময়ে এর কোনো ক্ষতি না হয়। আর হঠাৎ করে নিতেন খুব অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়লে এবার কি করে চলবে? তোমার ছেলে যে কোনো কাজই করতে পারে না, হোটেলটাতে কে কাজ করবে বলো তো? গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক হয়ে যাব। তারপর না হয় হোটেলের কাজ করব। তুমি ছেলেটারে কিছু বলো না। ঠিক সেই সময় সেখানে মহাজনের কর্মচারী চলে আসে আর নিতিনকে ডাকতে থাকে। নিতেন দা, আরে ও নিতেন দা, বাড়িতে আসো নাকি? তোমার সাথে কথা আছে। নিতেন দা, আরে ও নিতেন দা, কোথায় গেলে? হ্যাঁ দাদা, কি বলবেন আমাকে বলুন। আপনার দাদা একটু অসুস্থ, বের হতে পারবে না। কি আর বলবো, আমাকে মহাজন পাঠিয়েছে। নিতেন দা নাকি মহাজনের কাছে টাকা ধার করেছিল, সেই টাকা ফেরত দেওয়ার তো কোনো নামই নেই। এজন্য মহাজন সাহেব আমাকে পাঠিয়ে দিল। এবার আমাকে টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। কিন্তু দাদা, এখন তো আমার কাছেও কোনো টাকা নেই, আর উনিও তো এখন অসুস্থ। আমরা কি করে টাকাটা পরিশোধ করব? আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা ঠিক আপনার টাকাটা পরিশোধ করে দেব। না না না, তা আমি করতে পারবো না।
কারণ মহাজন সাহেব আমাকে আজ ওই টাকা নিয়ে যেতে বলেছে। আমাকে এবার টাকাটা দিয়ে দিন। নিতিনের স্ত্রী মহাজনের কর্মচারীকে অনেক কাকুতি মিনতি করে বোঝালো, যার কারণে সেই কর্মচারী সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর দিনেশ বাড়িতে এলো। দিনেশকে দেখে দিনেশের মা তাকে সব কথা জানালো। হ্যাঁ মা, কিন্তু আমি টাকা কোথায় পাবো? তুমি আমাকে এসব কেন বলছো? হ্যাঁ রে বাবা, তুই তো হোটেলটা খুলতে পারিস, তাহলে তো কিছু টাকা পেতে পারি, তাই না? কদিন হলো হোটেলটা বন্ধ আছে, তুই এবার হোটেলটা খুলে নে বাবা। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি কাল থেকে হোটেলটা খুলে রাখবো। তুমি ডাল ভাত রান্না করে দিও, তাহলেই হবে। পরদিন থেকে তারা হোটেলটা খুললো। অনেকদিন যাবৎ হোটেলটা বন্ধ থাকার কারণে কেউ আসতো না। আস্তে আস্তে লোকজন আসা কমে গেল। এসব নিয়ে তারা ভাবতে লাগলো যে এখন তারা কি করবে। আর একদিন সেই হোটেলের সামনে দিয়ে একজন বৃদ্ধ ও তার স্ত্রী যাচ্ছিল। ওই দেখো, একটা হোটেল দেখতে পেলাম। আমার অনেক খিদে পেয়েছে, চলো আমরা গিয়ে ওই হোটেলে কিছু খাবার খাই। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই, টাকা ছাড়া খাবার কে দেবে? এরপর সে বৃদ্ধ ও তার স্ত্রী সেই হোটেলের সামনে এলো আর হোটেলে একটি ছেলেকে দেখতে পেল। আর তখন সে বৃদ্ধ মহিলাটি সেই ছেলেটিকে বলল, হ্যাঁ রে বাবা, তোমার এখানে কি খাবার পাওয়া যাবে? আমাদের অনেক খিদে পেয়েছে, অনেক দূর থেকে হেঁটে এলাম তো। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু ডাল আর ভাত পাওয়া যাবে, 20 টাকা করে। খেতে চাইলে বসে পড়ুন। কিন্তু বাবা, আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকা না থাকলে এখানে খেতে কেন এসেছেন শুনি? আমরা টাকা ছাড়া খাবার বিক্রি করি নাকি? আপনাদের কোনো খাবার দিতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। এমন করো না বাবা, অনেকটা পথ হেঁটে এসেছি, বড্ড খেতে পেয়েছে, সামনে আর হাঁটতেই পারবো না, শরীরটা অনেক ক্লান্ত লাগছে, কিছু খেতে দাও বাবা। কিন্তু দিনেশ তাদেরকে কোনোভাবে খাবার দিতে রাজি হচ্ছিল না। আর এসব কথা দিনেশের মা শুনতে পায়। এরপর সে বাহিরে আসে আর তাদেরকে বলে, আপনারা এখানে বসে পড়ুন, আমি আপনাদের খাবার দিচ্ছি। দিনেশের মায়ের মুখে এ কথা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর দিনেশের মা তাদের খাবার এনে দেয় আর তারা পেট ভরে ডাল ভাত খেয়ে নেয়। খাবার খাওয়ার পর তারা দিনেশের মাকে বলে, তুই অনেক ভালো রে, তোর মঙ্গল হোক, এই হোটেলে অনেক লোকজন আসুক। আর হ্যাঁ, এই নে, এই কলসিটা তোর কাছে রাখ, এখানে এক মন্ত্রপুত জল রাখা আছে। এই হোটেলের চারদিকে কিছু জল ছিটিয়ে দিবি, তারপর দেখবি কি ঘটে। অনেক আশীর্বাদ রইল তোর প্রতি। এ কথা বলে সে বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর দিনেশ তার মাকে বলল, হ্যাঁ মা, তুমি তাদের ফ্রিতে খাওয়ালে, তারা তো আমাদের কোনো টাকাই দিল না। হ্যাঁ রে বাবা, এমনিতেই তো দোকানে কোনো গ্রাহকই আসে না, সব ডাল ভাত নষ্ট হয়ে যায়। আর ওনারা এত দূর থেকে কষ্ট করে এসেছে আর দুটো ডাল ভাত খেতে চেয়েছে, সেটাও যদি না দিতে পারি তাহলে কেমন হয় বল। এরপর তারা তাদের কাজ করতে থাকে আর প্রতিদিন সকালে দিনেশের মা যে মন্ত্রপুত জল সেই হোটেলের চারদিকে ছিটিয়ে দেয় আর প্রতিদিনের মতো ডাল ভাত রান্না করে।
আরে বাহ, এটা যে অবাক করা কাণ্ড। কিছুদিন আগেও এখানে কোনো গ্রাহক আসেনি, আর এখন কি না এত গ্রাহক আসছে। এটা কি করে সম্ভব? এটা আবার জাদুর হোটেল হয়ে গেল নয় তো? হ্যাঁ রে, এসব আমি কি শুনছি? ওই নিতেন নাকি হোটেলের সাহায্যে ভালোভাবে দিন পার করছে, প্রতিদিন অনেকগুলো টাকা কামাই করছে। এসব কি করে করছে শুনি? মহাজন সাহেব, শুনলাম ওই নিতিনের হোটেলটা নাকি জাদুর হোটেল, আর ওই হোটেলের ডাল ভাত রান্না নাকি অনেক মজার, আর এই জন্যই তো গ্রাহকের ভিড় লেগেই থাকে। না না, আমি থাকতে অন্যজন এত সুখী ভাবে দিন কাটাবে, এটা তো হতে পারে না। এক কাজ কর, সাথে দুজন লোক নিয়ে সেই হোটেলে আগুন লাগিয়ে দে, তারপর দেখবো তারা কিভাবে দিন কাটায়। হ্যাঁ হ্যাঁ মহাজন সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আমি আজ রাতেই সেই হোটেলে আগুন লাগিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে কাজ কর, এবার এখান থেকে চলে যা। এরপর মহাজনের কর্মচারী সেখান থেকে চলে আসে। আর নিতিনের হোটেলে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু যতবারই আগুন লাগাতে ধরে ততবারই তারা ব্যর্থ হয়। সেই হোটেলে তারা আগুন লাগাতে পারে না, যার কারণে তারা সেখান থেকে চলে আসে। পরদিন সকালে মহাজন, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? আমি তো খুশির খবর শুনতে চেয়েছিলাম, এখন কি না খারাপ খবর শুনতে হবে? আসলে মহাজন সাহেব, আমরা হোটেলে আগুন লাগাতে পারিনি। আমরা যতবারই হোটেলে আগুন লাগাতে গিয়েছি ততবারই ব্যর্থ হয়েছি, যার কারণে আমরা আগুন না লাগিয়ে চলে এসেছি। কিন্তু আজ সকালে দেখলাম আপনার যে ঘরে ধান রেখেছিলেন সেই ঘর পুড়ে গিয়েছে। হায় হায়, কি সব বলছিস? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এসব কি করে হলো? হ্যাঁ, মহাজন সাহেব, একটা কথা আছে না, অন্যের ক্ষতি করতে না না, এই গ্রামে আর বেশিক্ষণ থাকা যাবে না। এবার যে আমাকে অন্য গ্রামে যেতে হবে। এই গ্রামে বেশিক্ষণ থাকলে আমাকে তারা সন্দেহ করতে পারে। তারা তো আর জানে না যে আমি আসল ঠাকুর নই, আমি যে একটা নকল ঠাকুর। ঠাকুরের মতো সেজেই তো তাদেরকে বোকা বানাচ্ছি। তবে এই গ্রামে বেশিক্ষণ থাকাটা বোধহয় ঠিক হবে না। তবে আজকে আমাকে অন্য গ্রামে যেতে হবে। ঠাকুর বাবা, আরে ও ঠাকুর বাবা, বাড়িতে আছেন? এ সময় আবার কে এলো? আবার কথা আবার শুনে নেয়নি তো? না না, বাইরে গিয়ে দেখে আসি। হ্যাঁ বাবা, এই নিন, আমি আপনার জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছি। আপনি আমাদের গ্রামের কতটা মঙ্গল করলেন, আর আপনার জন্য কি না এই সামান্য কাজটা আমি করতে পারবো না? এইসবের কি দরকার ছিল? তোর হাতের রান্না বহুবার তো খেয়েছি। তোর হাতের রান্না অনেক সুস্বাদু খেতে হয়। তবে এরপর থেকে আমাকে আর খাবার দিতে হবে না। আমি ভাবছি একটু বাইরে কদিনের জন্য ঘুরে আসব। এখানে তো অনেক দিন থাকলাম, অন্য গ্রামে একটু থেকে আসি। সে কি কথা ঠাকুর বাবা, তাহলে কি আপনি আর আমাদের গ্রামে ফিরে আসবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, একদিন ঠিক আসবো। আর তোদের গ্রাম আবার দেখে যাব। তবে কোনো ভয়ের কিছু নেই, আগে থেকেই সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। দেখ, সবার ফসল জমি জমা সব কিছুই ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে ঠাকুর বাবা, আপনি যেহেতু বলছেন কি আর করার, তবে আপনি খাবারটা খেয়ে নিবেন। খাবারটা খেয়েই বরং এখান থেকে রওনা দেই।
নমস্কার ঠাকুর, নমস্কার। আপনি আমাদের গ্রামে এলেন, অনেক ভালো করেছেন ঠাকুর। এই গ্রামে যে সব কিছু শুধু অমঙ্গল ঘটছে, আপনি যদি এর কোনো সমাধান করে দিতে পারেন তাহলে আমাদের অনেক উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আমি যেখানে আছি সেখানে সবার মঙ্গল নিশ্চয়ই হবে। ধ্যান করার পর তোরা তোদের ইচ্ছে মতো এখানে যা ইচ্ছা দিতে পারিস, আর তোদের প্রার্থনা ভগবানকে জানাতে পারিস। ভগবান নিশ্চয়ই তোদের কথা শুনবে। তোরা কেউ চিন্তা করিস না, আমি তোদের মনের কথা বুঝতে পারছি। তোরা সবাই একটাই কথা ভাবছিস যে এই গ্রামে যেন মঙ্গল হয়, সবার জমি জমা ফসল আবাদ যেন সব ভালো হয়, আর যেন বৃষ্টি হয়। আর বৃষ্টি না হওয়ার কারণে তোদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তবে তোরা চিন্তা করিস না, আর মাত্র 3 দিনের মধ্যেই দেখবি এই গ্রামে বৃষ্টি হবে, আর তোদের সবার ফসল আবার ঠিক হয়ে যাবে। ঠাকুরের জয় হোক, ঠাকুরের জয় হোক। দেখি দেখি কে কি দিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনই ভালোই রোজগার করতে পারলাম, কিন্তু আমি এই গ্রামে কোথায় থাকবো? আর কেউ তো একবারও আমাকে থাকতেও বললো না। কি করি বা? ঠাকুর বাবা, আপনি কেন ভাবছেন যে আপনার থাকার কোনো জায়গা নেই? আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর বাবা। আপনি যেহেতু একবার আমাদের গ্রামে এসেছেন, তাহলে আমাদের গ্রামেই আপনি থাকবেন। আপনাকে আর কোথাও যেতে হবে না। কিন্তু আমি কোথায় থাকবো? এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই তোদেরকে একটু আশীর্বাদ দিয়ে গেলাম। এখন তো দেখছি বিকেল গড়িয়ে যাচ্ছে, আমার বাড়িতে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। এ সময় বাড়িতে ফেরাও ঠিক হবে না। তাহলে বাবা, আপনি কি নিয়ে এত ভাবছেন শুনি? আপনি চলুন আমার সাথে, আপনি আমার বাড়িতেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এত করে যখন বলছো তখন না করি কি করে? অনেক শান্তি পেলাম তোর বাড়িতে খাবার খেয়ে। এখন যে আমাকে বিশ্রাম নিতে হবে। তোর মঙ্গল হোক। তুই যে আমাকে তোর বাড়িতে অন্ন দিয়েছিস, থাকার জন্য ঠাঁই দিয়েছিস। আপনি একই কাজ করলেন ঠাকুর বাবা, আমি যে বিশ্বাসই করতে পারছি না। আপনার কথা মতো কিনা 2 দিনের মধ্যেই গ্রামে বৃষ্টি শুরু হলো। সবই যে আপনার আশীর্বাদ বাবা।
তবে আমি আপনাকে আর এই গ্রাম থেকে যেতে দেব না। আপনি আমাদের গ্রামে আসাতে আমাদের গ্রামকে আবার আগের মতো করে সবকিছু ঠিক করে দিলেন। আপনি আসতে না আসতেই গ্রামে যে বৃষ্টি চলে এলো। আমি আপনার জন্য আমার বাড়িতেই থাকার ব্যবস্থা করব। আপনি আমার বাড়িতেই থাকবেন। আরে বাহ, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। যা ভেবেছিলাম তাই তো হচ্ছে। অবশেষে কিনা মোড়লের বাড়িতে তাহলে তো বেশ খাওয়া দাওয়া হবে আর ভালোভাবে থাকা হবে। তবে প্রথমে আমি যেতে চাইবো না, দেখি মোড়ল সাহেব কি বলে। না না, আমার যে এই গ্রামে থাকা হবে না। আমি যে আমার বাড়িতেই চলে যাচ্ছিলাম, আর বাড়িতে চলে যাব বলেই বাড়ির পথে যাচ্ছিলাম। তোদের গ্রামের এই অবস্থা দেখে এসেছিলাম। তবে তোদের গ্রামের এখন সব কিছুই ঠিক হয়ে গেছে। আমাকে যে ফিরতে হবে আমার বাড়িতে। না না ঠাকুর বাবা, তা কি করে হয়? আপনাকে এখন আর বাড়িতে যেতে দেব না। আপনি আরো কয়েকদিন আমাদের গ্রামে থাকুন। চলুন বাবা, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনার আর কোনো কথাই আমি শুনবো না। চলুন বাবা, চলুন। এই যে বাবা, আপনি আজকে থেকেই এই ঘরে থাকবেন। আর আপনার কোনো দরকার হলে বলবেন। আপনি যা যা বলবেন তাই হবে। রোহন বাবা, চল। এই ঠাকুর বাবাকে দেখে আমার একটু সন্দেহ মনে হচ্ছে। ঠাকুর বাবা কেমন যেন সন্দেহজনক। কিছু তো একটা গোলমাল আছে। আমাকে যে এই গোলমালের জায়গাটা বের করতে হবে। যে করেই হোক তার চালাকিটা আমাকে ধরতেই হবে। আরে বাহ, ঠাকুর হয়ে যে কি আরাম। কিন্তু তারা কি আর জানে যে আমি ভণ্ড ঠাকুর। তবে কোনো গ্রামেই বেশি দিন থাকা যাবে না, নয়তো তারা আমার ভণ্ডামিগুলো বুঝতে পারবে। এই গ্রামে আর 3-4 দিন থাকবো, তারপর পালিয়ে যাব। কোনো বেটা আমাকে ধরতে পারবে না। আমি তোদেরকে সবাইকে ডেকে পাঠিয়েছি, কারণ তোদেরকে বেশি বেশি করে ধ্যান করা প্রয়োজন। এতে করে ভগবান আমাদের উপর খুশি হয়। তোরা যদি কোনো ইচ্ছের কথা ভগবানকে জানাস, তাহলে তোদের ইচ্ছেটা অবশ্যই পূরণ হবে। আর এর বিনিময়ে আমার এই ব্যাগটা তো অবশ্যই পূরণ করা উচিত। এটাও এক দায়িত্বের মধ্যে পড়ে। তোরা কি সেটা করবি না? আরে হ্যাঁ, কেন করব না ঠাকুর বাবা। আপনি কিনা আমাদের গ্রামে আসার পর থেকে সবকিছু ভালোভাবে হচ্ছে, সবকিছু মঙ্গল হচ্ছে। এটা আমরা অবশ্যই করব। আরে আরে, তোমাদের কাছে যা যা আছে সবকিছু ঠাকুর বাবার ব্যাগে দিয়ে দাও। আরে আরে, এ বাবা কি করছে? বাবা তো নিজে থেকেই দেখছি সবার কাছে টাকা পয়সা চাইছে। কিন্তু বাবাকে তো এমনিতেই সবাই টাকা পয়সা দেয়। ব্যাপারটা আমার কেমন যেন গোলমাল লাগছে। এই বাবাকে একটু নজরে রাখতে হবে। 100, 200, 500। আরে বাহ, আজকে দেখছি সবচেয়ে বেশি টাকা হয়েছে। এই গ্রামে থেকে তো শুধু লাভ আর লাভ। এই কাজটা করে দেখছি অনেক ভালো হচ্ছে। কেউ আমার চালাকিগুলো বুঝতেই পারছে না। ও, এই ব্যাপার। এ তাহলে কোনো ঠাকুর নয়, এ ভণ্ড ঠাকুর সেজে আমাদের সাথে প্রতারণা করছে। এই কথাটা যে আমার বাবাকে গিয়ে বলতেই হচ্ছে।
না না রোহন বাবা, এসব তুই কি বলছিস? কেউ কখনো ঠাকুর সেজে এরকম কাজ করতে পারে না। এই ঠাকুর বাবা তো অনেক ভালো, দেখতে পেলি না এই ঠাকুর বাবা আসাতে বৃষ্টি হলো, আর আমরা তো বৃষ্টির অপেক্ষা কতদিন থেকে করছিলাম। কিন্তু বাবা, আমি তোমাকে সত্যি কথাই বলছি। তুমি বিশ্বাস না করলে ওই ঠাকুরের উপর নজর রাখো, দেখবে সব কিছুই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, তাই হবে, আমি ঠাকুরের উপরে নজর রাখবো। এই বাড়ির ছেলেটা খুবই চালাক। ও দেখছি আমার ওপর নজর রাখতে শুরু করেছে। মনে হয় কিছু বুঝতে পেরেছে। না না, আমার এখানে থাকা ঠিক হবে না, পরে ধরা পড়ে ধোলানি খেতে হবে। আমাকে এই গ্রাম থেকেই বের হয়ে যেতে হবে। তবে যাওয়ার আগে এই মোড়লের বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায়, তাহলে বেশ ভালোই হবে। আর এই ব্যবসাটা ছেড়ে দিলেও কোনো ক্ষতি হবে না, ভালোভাবে থাকতে পারবো। আরে ঠাকুর বাবা, আপনি কোথায় যাচ্ছেন এই সময়? আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। বেশি দিন থাকা ঠিক হবে না। আমার বাড়ি থেকে খবর এসেছে, তাই আমি চলে যাচ্ছি। খবর? কে খবর পাঠালো আপনাকে? এই বাড়িতে তো খবর দেওয়ার জন্য কেউ এলো না। আরে আমরা হলাম ঠাকুর মানুষ, আমরা সবই জানি, সবই বুঝতে পারি। আমাদেরকে কারো প্রয়োজন হয় না। তবে আমি এবার আসি। কিন্তু ঠাকুর বাবা, আপনার ওই ব্যাগে ওই কি দেখি তো, আপনার ব্যাগে কি কি নিয়েছে? আরে আরে, আমার ব্যাগে তো আমার কিছু কাপড় আছে। এসব দেখে তুমি কি করবে বাবা? এসব কি ঠাকুর বাবা? আমার বাড়ির গহনা আপনার ব্যাগে এলো কি করে? আপনি কি তাহলে চোর? আমার বাড়ির গহনা চুরি করেছেন? দেখলে তো বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম এ কোনো ঠাকুর নয়, এ যে একটা ভণ্ড ঠাকুর। এ ঠাকুর সেজে প্রতারণা করেছে, লোভী ঠাকুর কোথাকার। বাবা, একে তুমি ছেড়ে দিও না, এর লোভটা আরো বাড়িয়ে যাবে। এরপরে আবারও এ কাজ করেই যাবে। আরে আরে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। বাবা, কেন চুরি করতে দিলা? বাবা, পুরে পালা রে পালা। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।